দাদা, আমার প্রথম কথাটাই শুরু করে, যেটা পাক ভারত উত্তেজনা। এখন অলরেডি পাকিস্তানের ফিল্ড মার্শাল বা প্রধানমন্ত্রী ওরা ভারতে আক্রমণ করবে বলে এরকম কথাও বলছে। আবার এদিকে বলছে পশ্চিম দিক থেকে, মানে আমাদের এদিক থেকে হবে, এদিক থেকে হবে। আর সবচেয়ে মজার বিষয় কি, যে পাকিস্তান থেকে আসা একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ে ছিল, যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছিল, তখন যে কি আসছে কেউ জানে না। সেই জাহাজে থাকা 25টি কন্টেনার হঠাৎ করে হাওয়া, মানে কেউ জানে না, পোর্টের ভেতর থেকে হাওয়া হয়ে গেছে। এখন ওই জাহাজের ওখানে কি অস্ত্র না কি, 25 কন্টেনার নাই। সবগুলো বিষয় মিলে আপনি কি মনে করেন এটা? না, প্রথম কথা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্ক তো উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই এবং দেখাও যাচ্ছে না। তার মূল কারণটাই তো হচ্ছে যে পাকিস্তান তাদের ওখানে যেসব জঙ্গিদের আশ্রয় দেয়, যারা ভারতে মাঝে মধ্যেই হামলা চালায়, কারণ তারা, পাকিস্তান জানে তারা যুদ্ধে ভারতের সঙ্গে পেরে উঠবে। তাই তারা একটা পথ নিয়েছে যেটা তাদের রাষ্ট্রীয় নীতি, সেটা বলে প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার মানে অন্য কোনো জঙ্গিদের পাঠিয়ে ভারতে হামলা চালিয়ে ভারতের নিরীহ নাগরিকদের হত্যা করা অথবা ধ্বংসলীলা চালানো, যেগুলো অতীত অনেকগুলো ঘটনা সকলেই জানে কি কি ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ হলো পেহেলগাঁও যে হত্যাকাণ্ড ঘটেছিল। তারপরেও যে ভারত অপারেশন সিন্দুর চালু করেছে, অপারেশন সিন্দুর কিন্তু এখনো জারি আছে, ওটা কিন্তু স্থগিত আছে, মানে প্রত্যাহার করে নেওয়া হয়নি। ফলে পাকিস্তান যদি সেরকম কোনো মনে করে, কোনো যদি অ্যাডভেঞ্চার বলি অযথা করতে চায়, তাহলে তার সমুচিত জবাব পাবে ভারতের থেকে। ভারতের যদি গোড়া থেকে ইতিহাস দেখা যায় পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান এমন কোনো যুদ্ধ নেই যে যুদ্ধে তারা পরাজিত হয়। 71-এর যুদ্ধে তো 93,000 সৈনিক তো বন্দী হয়েছিল, এবং দয়া পরবশ হয়ে তখনকার সরকার, ইন্দিরা গান্ধী সরকার, তাদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছিল। তাদেরকে তো নির্মমভাবে হত্যা করা হয়। অথচ পাকিস্তানিরা যে হত্যাকাণ্ড চালিয়েছিল, এটা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই মনে রেখেছে। ফলে আমি বলছি পাকিস্তানের থেকে যে উত্তেজনা, পাকিস্তানের একটা বড় সমস্যা হচ্ছে যে তাদের যখন মানে আভ্যন্তরীণ রাজনৈতিকতে অনেক জটিলতা দেখা যায় বা অস্থিরতা তৈরি হয়, রাজনৈতিক অস্থিরতা, তখন গোটা পাকিস্তানের জনসাধারণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ভারতের দিকে তারা, ভারত দ্বারা আক্রান্ত, ভারত হুমকি দিচ্ছে এসব বলে তারা পাল্টা একটা প্রস্তুতি করে জাতীয়তাবাদ, গুঁড়ো জাতীয়তাবাদ জাগানোর একটা চেষ্টা করে। কিন্তু এটা প্রতিবারই ব্যর্থ হয়েছে। আমি নিজে বহুবার কিন্তু পাকিস্তান গেছি, যাইনি তা নয়, অতীতে গেছি, অনেকবার গেছি। পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু, তারা কিন্তু ভারতের প্রতি সম্পর্ক রাখতে আগ্রহী, এবং তারা অত্যন্ত, আমি মনে হয়েছে তারা মনে করেছেন যে তাদের যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের ভুলের কারণে এই সম্পর্কটা তৈরি হচ্ছে। ফলে পাকিস্তানের সাধারণ মানুষ, তারা কিন্তু, আমি এমন কথাও বলতে পারি, আমার বলতে খারাপ লাগবে না, সেটা হচ্ছে যে বাংলাদেশে গিয়েও একটা সময় দেখেছি যেরকম উগ্র ভারত বিরোধিতা সাধারণ মানুষের মধ্য থেকেও তৈরি হয়েছিল, সাধারণ বা যারা যারা প্রভাবিত উগ্র মতবাদ। পাকিস্তানে কিন্তু আমি এমন কোনো মানুষ, আমরা যাদের সঙ্গে মিশেছি, কথা বলেছি, বাজারে গেছি, তারা আমাদের অতিথি হিসেবে আপ্যায়ন করেছে। ফলে তা সাধারণ মানুষ কিন্তু তারা চায় সম্পর্কটাকে রাখতে, এবং তারা এটাও জানে রাজনৈতিক স্বার্থে পাকিস্তানের নেতৃত্ব এই সম্পর্কটাকে তৈরি হতে দিচ্ছে না। সেখানকার জঙ্গিদের বিরুদ্ধে একটা যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি গ্রহণ করে, তো তাহলে কিন্তু ভারতের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যেতে পারত। কিন্তু সেটা তাদের দিক থেকে কোনো লক্ষ্য না। আপনি যে কথা বলছেন রাশেদ সাহেব, যে তারা আবার হুমকি দিচ্ছেন, স্বাভাবিক তাদের দিতেই পারে, কিন্তু মূল কারণটা হচ্ছে তাদের নিজস্ব অর্থনৈতিক সংকট, তাদের রাজনৈতিক সংকট, তাদের ওখানে কখন কি পালাবদল ঘটে যায় কেউ জানে না। যেহেতু সেনাবাহিনী যেখানে সরাসরি সেখানে নেপথ্য থেকে রাজনৈতিক দণ্ড বা রাজনৈতিক কর্তৃত্ব চালায়, এখন এই মুহূর্তে তো পাকিস্তানের সেনা প্রধানই হচ্ছে সব থেকে বেশি ক্ষমতাবান ব্যক্তি। আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর থেকেও বেশি কথা বলেন বা বেশি আপ্যায়ন করেন হোয়াইট হাউসে, যেটা হচ্ছে আসিফ মনির সাহেব। ফলে পাকিস্তানের যে মানে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের যে কাঠামো, সেটার সঙ্গে কিন্তু ভারত এমনকি বাংলাদেশেরও পার্থক্য রয়েছে। ফলে আমার কাছে মনে হয় না যে পাকিস্তান যদি করতে চায় কিছু এরকম, সেক্ষেত্রে তারা, আমার মনে হয় তারা ভুল করবে। এটুকুই বলতে পারি, ভারতের সামরিক শক্তির কাছে তাদের কাছে পেরে ওঠা কোনো সম্ভবই নয়।
তবে এই মুহূর্তে আমি যেটা দেখছি, কখনো কিন্তু আমি কোনো সেই ধরনের হামলা বা যুদ্ধের আবহ তো ভারতের গণমাধ্যমে কিন্তু কিছু প্রকাশিত হয় এখনো পর্যন্ত। কিন্তু অলরেডি রাশেদ তো ভাই বলুন। বাংলাদেশের পত্রিকা প্রথম আলো তারা একটা নিউজ করেছে যে হাঙ্গর এক সাবমেরিন এনেছে পাকিস্তান, যেটা দিয়ে বঙ্গোপসাগরে ভারত মহাসাগরে ওরা টহল দিতে পারে, এটাতেই নাকি ভারতের কাপাকাপি শুরু হয়ে গেছে। না, সেটা আমি জানি না কাঁপাকাঁপি কি হয়েছে, তো আমি জানি না। এই মুহূর্তে তো আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফর করছেন। ইন্দোনেশিয়া দেখেছেন যে ইন্দোনেশিয়া তারা কিন্তু ভারতের ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সেটা তারা কিনলেন। ভারতের অস্ত্র বলতে যেটা আকাশপথের মিসাইল সেটা কিনলেন। ফলে সেটা কিন্তু ইন্দোনেশিয়া এই ধরনের সামরিক অস্ত্র ভারত থেকে নেওয়ার অর্থ হচ্ছে এটা কিন্তু চীনের জন্য একটা বার্তা, যে চীন হচ্ছে পাকিস্তানের সহযোগী। পাকিস্তান সাবমেরিন কিন্তু প্রত্যেক দেশের সার্বভৌম একটা অধিকার আছে, তারা তাদের আত্মরক্ষার স্বার্থে যে কোনো কিছুই করতে পারে, সেটাতে আপত্তি কিছু, কিন্তু যতক্ষণ না ভারত আক্রান্ত হচ্ছে। আমার তো মনে হয় আগেও বোধহয় পাকিস্তানের জাহাজ অনেক 71-এ ডুবিয়ে দিয়েছিল ভারতীয় সাবমেরিন। ফলে ভারতীয় সাবমেরিনের কাছে ভারতে এখন কিন্তু এই মুহূর্তে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন আছে, স্করপিন। তার খবর যদি তারা রাখেন, এবং আমার ধারণা আপনি যে সংবাদ মাধ্যমের কথা বলছেন, তারা আশা করি তারা অনেক, আমিও মনে করি অনেকে তাদের মধ্যে নিয়মিত খোঁজ খবর রাখেন, পড়াশোনা করেন, তারা অনভিজ্ঞতা না, তারা জানেন যে ভারতের যে স্করপিন সাবমেরিন তার ক্ষমতা কি, তারা কি করতে পারে। ফলে বঙ্গোপসাগরে চাইলেই যে পাকিস্তানের সাবমেরিন এসে ঘুরে বেড়াবে সেটা এখানে ভারত সেটা চুপচাপ দেখবে। আমার মনে হয় পাকিস্তানকে, আমার মনে হয় সেটা চেষ্টা করা উচিত। একবার আমি স্বাগত জানাচ্ছি পাকিস্তান ওই সাবমেরিনটি নিয়ে একবার বঙ্গোপসাগরে আসুন, তারপরে দেখুন কি জবাব তারা পায়। ওটা কিন্তু ডুবে যাবে, খরচাটা অযৌক্তিক জলে যাবে, কারণ পাকিস্তানের জনতার ট্যাক্স পেয়ারের টাকায় ওইটা কেনা হয়েছে। ফলে তাদের আর্থিক সংকট বাড়বে, ভবিষ্যতে আবার একটা সাবমেরিন কিনতে হবে। এখন তাদের এই যে চায়নার রেজিস্ট্রেশন কৃত সেই জাহাজ, যে জাহাজ পাকিস্তান থেকে হয়ে বাংলাদেশে এসেছিল, সেই 25 কন্টেনার অস্ত্র, অস্ত্র না কি আছে এখনো যদিও আমরা জানি না, তবে সবাই সন্দেহ করছে অস্ত্র, কারণ এটা কোনো চেকিং হয়নি, সেই কন্টেনার গুলো গায়েব। এটার সাথে কি আপনার সে এর আগে 10 ট্রাক অস্ত্রের যে চালানটা ধরা খেয়েছিল, তেমন কোনো কিছু কি হওয়ার সম্ভাবনা আছে? 25টি কন্টেনার না পাওয়ার কারণটা কি? না, রাশেদ ভাই, আপনি যেটা বলছেন সেটা বোধহয় সম্ভবত ঠিক বিএনপি সরকার আসার আগেই ঘটেছে, তাই না? ইউনূসের আমলে। ইউনূসের আমলে, কিন্তু কারণ কন্টেনার ইউনূস হারিয়ে তো গেছে এখন, গত আচ্ছা, খবরটা কন্টেনার বেরিয়েছে। গুলো, না এটা তো আমরা জানি 2001 থেকে 6 যে তার এই খালেদা জিয়ার যে সরকার, সেই সরকার প্রথমে কিন্তু ভারত প্রথম 2 বছর 2.5 বছর বলতে পারেন ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক তৈরি হচ্ছিল। এমনকি এতটাই সুসম্পর্ক তৈরি হয়েছিল যে শেখ হাসিনা তখন বিরোধী নেত্রী, তিনি ভারতের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন। সেটা ভারতের একজন হাই কমিশনার, যিনি সেই সময় দায়িত্বে ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী, তার একটা বইতে তিনি লিখেছেন যে শেখ হাসিনা অত্যন্ত রুষ্ট ছিলেন যে কেন খালেদা জিয়া সরকারের সঙ্গে ভারত সুসম্পর্ক রাখছে, এবং একদিন পস্তাতে হয়, সেটাও শেখ হাসিনা বলেছিল। এবং ঘটনা তারপর থেকে যখন এই চট্টগ্রাম অস্ত্র ঘটনা ঘটলো, যে এতগুলো ট্রাক ধরা পড়লো, এত কিছু ঘটলো, এবং তারপর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটা, এবং চীনের সঙ্গে সম্পর্ক যেভাবে দৃঢ় করতে চাইছিল সেই সময়কার খালেদা জিয়া সরকার। বিএনপি বরাবরই কিন্তু চীনের প্রতি অনেক বেশি অনুরক্ত, এটা ঘটনা। সেটা জিয়াউর রহমানের সময় থেকে, জিয়াউর রহমান যখন সার্ক তৈরি করেছিলেন, তারপর তিনি কিন্তু প্রথম প্রস্তাব দিয়েছিলেন যে চীনকে সার্কের অবজারভার স্ট্যাটাস দেওয়া হোক, এবং যেটা ঘটেও ছিল, হয়েও ছিল, হয়নি তা না। তারপরে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, সেই কূটনৈতিক সম্পর্কের উদযাপন করা, সেই অর্থে ডাক টিকিট প্রকাশ করা, তার বিনিময়ে চীন অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্প তৈরি করে দিয়েছিল ঢাকায়, বুড়িগঙ্গার উপরে সেতু তৈরি করা শুরু করে। তো এখন যেটা বলছেন আপনি, এই ঘটনা সেই সময়কার ঘটনার সঙ্গে এই কয়েকদিন আগে বাংলাদেশের একদল সাংবাদিক ভারত সফর করে গিয়েছিল। তারা ভারতের অনেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকও হয়েছে। সেই বৈঠকে এমনকি কিছু থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে বৈঠক হয়েছে, তার মধ্যে কিছু সাবেক হাই কমিশনারও ছিলেন।
তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমরা 2001 থেকে 2006 কিন্তু বলি